এই তৃণমূল সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, একদম মানে নাক অব্দি ডুবে গেছে, শ্বাস নিতে পারছে না। যেভাবে মেডিকেল শিক্ষা থেকে বেরিয়ে আসছে, অভিজ্ঞ নামে একজন ব্যক্তি, তিনি বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে প্রথম বর্ষের নাকি শত শত ছাত্রের সামনে বলেছেন, আমি ওখানে ছিলাম, আমি জানি, আমাকে জিজ্ঞেস করে বলে দিচ্ছি কি হয়েছে। এই মাফিয়াদের যে রাজত্ব, এই রাজত্বের প্রতিবাদ প্রসূনাচার্য রাস্তায় নেমে করছে, তার মানে প্রসূনাচার্যের বাড়ির কাজের লোক যিনি তাকে সকালে সবজি বিক্রি করেন, তাদের মাথায় প্রশ্ন জাগছে না, এ আমি বিশ্বাস করি না। দুর্নীতি তারাও দেখতে পাচ্ছেন, তারাও সমানভাবে তার ফল ভোগ করছেন। আজকে একজন অযোগ্য টুকে পাস করা, পয়সা দিয়ে বা ডাক্তারি ভর্তি হওয়া লোক যদি ডাক্তার তৈরি হয়, তাহলে তার হাতে যেমন আমার সন্তানের জীবন বিপন্ন হবে, তেমনি যিনি রিক্সা চালান, যিনি মাল বহন করেন, তার সন্তানের জীবনও বিপন্ন হবে। এটা তিনি বোঝেন না, একদম নয়, খুব বোঝেন। শিক্ষার মূল্য, প্রকৃত শিক্ষার মূল্য সমস্ত মানুষ বোঝে, বিকিরিও বোঝেন, তারাও বোঝেন। তাহলে বিষয়টা কি? আমার মতে বিষয়টা হচ্ছে যে নানা ধরনের প্রকল্প, জনমুখী প্রকল্প, জনবাদী প্রকল্প যেগুলোকে বলা হয়, যেমন অমুকশ্রী তমুকশ্রী ইত্যাদি, সেগুলো একটা বিশাল উপভোক্তা শ্রেণী আছে। এবং পশ্চিমবঙ্গে অর্থনৈতিক দিক থেকে নতুন কোনো কিছু হয় না, কাজ তৈরি করা হয় না বলে একটা বিশাল অংশ তরুণ যুব সমাজ, তারা এই সরকারি দলের সঙ্গে, শাসক দলের সঙ্গে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো একটা সমান্তরাল অর্থনীতিতে যুক্ত। এই সমান্তরাল অর্থনীতির ব্যাপারটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত এত যে হাজার হাজার অটোরিকশা চলে, তার কোথাও থেকে কিন্তু সরকার কোনো কর পায় না, কিন্তু অটোরিকশাওয়ালাদের কিছু পয়সা দিতে হয়। কাকে দিতে হয়? শাসক দলকে দিতে হয়। একটা সম্পূর্ণ সমান্তরাল ইকোনমি চলছে। এত চারদিকে যে বিপুল কনস্ট্রাকশন হচ্ছে, আমি ইচ্ছা করলে কিন্তু এখানে তথাকথিত খোলা বাজার রয়েছে, যে কোনো জায়গা থেকে সিমেন্ট, বালি ইত্যাদি কিনতে পারবো না, মানে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গা থেকে, একটা জায়গায় সামান্য ব্যতিক্রম আছে, আমাকে এক বিশেষ সিন্ডিকেটের থেকেই কিনতে হবে। এদের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল পশ্চিমবঙ্গের একটা বিরাট যুব সমাজ। তার কারণ অন্য কোনো কাজ নেই। কল্লোল দত্ত বলে একজন শিল্পপতি, বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি ছিলেন, প্রসন্ন চেনেন নিশ্চয়ই, চিনেন, মারা গিয়েছেন। তিনি একবার একটা কথা মুখ ফসকে বলে ফেলেছিলেন, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনেতে যেমন আইটি সেক্টরে গিজগিজ করছে বাঙালি, বিভিন্ন কোম্পানির মাঝারি মিড এক্সিকিউটিভ থেকে টপ এক্সিকিউটিভ লেভেলে ভর্তি বাঙালি, 30-40-50% পর্যন্ত কোনো কোনো কারখানা। এটা যেমন সত্যি, তেমনই সত্যি যে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনেতে যারা রিক্সা টানেন, যারা হোটেলে বাসন ধোয়ার কাজ করে, রাস্তার ধারে হোটেল, তারাও সব বাঙালি। অর্থাৎ এই বাংলায় কোনো আর্থসামাজিক শ্রেণীরই নতুন করে কাজ তৈরি হচ্ছে না, যদি না সে শাসক দলের সে কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে থাকতে পারে। এটা যে অন্যায়, এ বোধ সমাজ হারিয়ে ফেলেছে বলে আমি মনে করি না। কিন্তু অর্থনৈতিকভাবে তারা অপারগ। এই সরকারের সঙ্গে, শাসক দলের সঙ্গে কোনোভাবে যুক্ত না হয়ে থাকতে পারলে, কোনোভাবে একটা কাউন্সিলরের গাড়ির পিছন পিছন বাইক নিয়ে না যেতে পারলে, তার কোনো উপার্জনই হবে না। তারও তো যৌবন আছে, বয়স হয়েছে, নানা রকম ইচ্ছা আছে, ভালোভাবে বাঁচার ইচ্ছা আছে, ভালো খাওয়া দাওয়া করার ইচ্ছে আছে, বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে, পুরুষ হলে নারী সঙ্গের ইচ্ছা আছে, নারী হলে বিবাহের ইচ্ছা আছে, পুরুষ সঙ্গের ইচ্ছা আছে। এসব ইচ্ছা পূরণ হবে কোথায়, কিভাবে? হতে পারে একমাত্র শাসক দলের সঙ্গে কোনোভাবে যুক্ত হতে পারে, তাহলে সেই জন্য, সেই বাধ্যবাধকতার জন্য আমি মনে করি, আমার যা লাগছে দেখে, এই আন্দোলনটা এখনো পর্যন্ত সমাজের সর্বস্তরে মানুষ সেভাবে সাড়া দিচ্ছেন। তারা অনেকে অনেক কিছু বিশ্বাস করতে অভ্যস্ত, সরকার যেভাবে বিশ্বাস করায়। যেমন মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে পাসপোর্ট, ভিসা এসব ব্যাপার আছে, কিন্তু বলেই তো আমরা বুঝতে পেরেছিলেন যে এমন জায়গায় ব্যাপারটা গেছে, মানুষ, ডাক্তাররা সময় যে শ্রেণী থেকে আছে, তারা যেভাবে নিচ্ছে, পরের দিন তার ব্যাখ্যা দিয়েছিলেন। অতি বিরল ঘটনা, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কোনো কথা বলেছেন, পরে তাকে কার্যত সেটা গিলে ফেলে ব্যাখ্যা দিচ্ছেন, অতি বিরল ঘটনা, তাকে দিতে হয়েছে এক্ষেত্রে। কারণ ডাক্তাররা সমাজের যে শ্রেণীতে আন্দোলনে নেমেছেন, আজকেও নামবেন, আজকে আমরা বুধবার দিন
4 সেপ্টেম্বর 2024 অনুষ্ঠান করছি, আজকে রাত 9টা থেকে 10টা আলো নিভে যাবে কলকাতা শহরে একটা বড় পশ্চিমে বিভিন্ন জায়গায়, বড় শহরে, নানা জায়গায়, শহরে গ্রামে আলো নিভে যাবে, তারা প্রতিবাদ করবে। প্রশ্ন, এটা তো ঠিকই বলেছে, আইনের দিক থেকে এটা ঘটনা যে বিচার তো আদালতে হবে, এবং বিচার, আসল বিচার বা অপরাধের মামলার বিচার কিন্তু সুপ্রিম কোর্টে হবে না, সেটা ট্রায়াল কোর্টে হবে। ট্রায়াল যখন হবে নিচু নিচু আদালত, জেলা স্তরে আদালতে মূল বিচার হবে। সুপ্রিম কোর্ট কিন্তু এই ধর্ষণের মামলাটা, এটা একটু ক্লারিফিকেশন দরকার, সুপ্রিম কোর্ট কিন্তু ধর্ষণের মামলাতে বিচার করছে না, মনিটর করবে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট যেটা করছে সেটা হচ্ছে এই মামলার পরিপ্রেক্ষিতে সারা দেশে সাধারণভাবে ডাক্তারদের চাকরির ক্ষেত্রে কি নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তার কি ব্যবস্থা, সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এই মামলাটিতে হস্তক্ষেপ করেছে। অনিবার্যভাবে তার সূত্র ধরে মূল ঘটনাটা চলে এসছে, কিন্তু মূল ঘটনা বিচার সুপ্রিম কোর্ট করছে না। মূল ঘটনা, আবারও বলছি, প্রশ্ন একদমই ঠিক বলেছেন, অপরাধীরা ধরা পড়বে, তদন্ত হবে, 90 দিনের সময় নেবে পুলিশ চার্জশিট গঠন করতে। পুজোর আগে ফাঁসি চাই, 7 দিনে ফাঁসি চাই যারা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ, তারা হয় ব্যাপারটা কিছুই জানেন না, বা যদি তাদের সত্যি আইনের ডিগ্রি থেকে থাকে তাহলে তারা সম্পূর্ণ ভুল পথে চালিত করছেন। ওভাবে বিচার হয় না। চার্জশিটটা এমনভাবেই তৈরি করা দরকার যাতে যাতে ঠিকঠাকভাবে শাস্তি হয়। প্রচুর খাটনি আছে তার পেছনে। আজ লিখলাম কাল ফাঁসি দিলাম, এটা হয় না। জাস্টিস মানুষ কিসের চাইছিল? অবশ্যই নির্যাতিতার যে অপরাধ ঘটেছে সেই অপরাধের বিচার চাইছেন, শুধু সেই বিচার চাইছেন না, বাংলার সমাজের উপর যে নির্যাতন ঘটেছে, বাংলার সমাজের উপর যে ধর্ষণ ঘটেছে, যেভাবে তাকে দুর্নীতির পাকে ডুবিয়ে দেওয়া হয়েছে, তারও বিচার চাইছেন মানুষ। একটা সংক্রামক ভয় সকলের উপর চেপেছিল, যেভাবে মেডিকেল কলেজগুলো থেকে বেরিয়ে আসছে না, লাখ লাখ টাকা দিয়ে লোকে ভর্তি হয়, এবং ভর্তি হওয়ার সময় তো অনেকেই জানে যে যেটা দিচ্ছি সেটা একটা সিট আসলে কিনছি, কোটির অঙ্কে ভর্তির টাকা গিয়ে পৌঁছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। বাবা মাদের কোটির অঙ্কে টাকা সঞ্চয় করে রাখতে ছেলেকে ডাক্তার করানোর জন্য। সেই মেডিকেল কলেজে সেই ডাক্তাররা যে পথে নেমেছেন, কারণ যেভাবে তাদের মধ্যে একটা ভয় সংক্রামক ছিল, এখন সেই সাহসটা সংক্রামক আসলে আকারে দেখা দিচ্ছে। সাহস এখন একের থেকে অন্য সংক্রামিত হচ্ছে। এতদিন তো তারা বলেননি। এই যে আজকে শুনলাম যে কোনো একটা মেডিকেল কলেজ উত্তরবঙ্গের সময় দিন একজন তিনি বলছেন যে আমার কাছে অভিজ্ঞ নামক ব্যক্তির ফোন আসতো, কি করব, নম্বর বাড়িয়ে দিতে হতো। এতদিন তো বলেননি, বেআইনি কাজ করে গিয়েছেন, কারণ তার একটা ভয় চেপেছিল। ভয় কোথা থেকে আসে? এখানে হচ্ছে আসল প্রশ্নটা। কেন মানুষ মমতা ব্যানার্জি অপসারণ চাইছেন? ভয় আসে তো মমতা ব্যানার্জি থেকে। ওই যে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তিনি দেহরক্ষী নিয়ে ঘোরেন, অতিরিক্ত দেহরক্ষী, অ্যাডিশনাল সেক্রেটারির মতো, গভর্নমেন্টের সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি হয়, বডিগার্ড, অ্যাডিশনাল বডিগার্ড, তিনি আবার ক্যাফেটেরিয়া চালান। তিনি দরজা থেকে চেঁচিয়ে বলেন আমি দিদির লোক, কোন দিদি? বলে সিএম দিদি। এই যে পরিবেশ তৈরি হয়েছে, এই পচা গলা দুর্গন্ধময় পরিবেশ, সমাজ এর থেকেও মুক্তি চাইছে, এর থেকে বিচার চাইছে। এটা শুধু আর্জি করে নির্যাতিতার জন্য নয়, আর যারা রাস্তায় নামবেন কিছুক্ষণ পরে তার এর থেকেও বিচার চাইছে। আর একটা পয়েন্ট বলে শেষ করব, এটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী একবার খোঁজ করার চেষ্টা করেছিলেন, তারপর ঢোক গিলতে হয়েছে ওই যে পাসপোর্ট ভিসা ইত্যাদির ব্যাপারে। তো পাসপোর্ট তো কেন্দ্রীয় সরকার দেয়, রাজ্য সরকার একটা খুব সীমিত ভূমিকা আছে যে আইবি থেকে একটা রিপোর্ট দিতে হয়, পুলিশ রিপোর্ট, সেটা বাধ্যতামূলক নয়। মূল দেওয়াটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক রাষ্ট্রপতি ইস্যু করে। আর ভিসা তো কোনো প্রশ্নই নেই, সেটা তো বিদেশি রাষ্ট্র ইস্যু করে, সেখানে তো তারা তো নরেন্দ্র মোদীর কথাই শুনবে, মমতা ব্যানার্জি তো দূরস্থ। তো পাসপোর্ট ভিসা আটকে যাবে মমতা ব্যানার্জির জন্য, কোনো সম্ভাবনা নেই। ডাক্তারি ছাত্ররা খুব ভালো করে জানে। হালকা করে একটা চালানোর চেষ্টা প্রথম দিকে হয়েছিল যে রোগীদের অসুবিধা হচ্ছে। এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি খুব নির্দিষ্ট করে খোঁজ নিয়ে দেখেছি, সত্যি সত্যি হাসপাতালে প্রয়োজন রয়েছে চিকিৎসার, এরকম মানুষ এসে ফিরে যাচ্ছেন। আমি বলছি না যে এখন একটাও ঘটনা ঘটছে না, কিন্তু অতি বিরল এ ধরনের ঘটনা। ডাক্তাররা নিজে আউটডোরে বসে কাজ না করলেও হাসপাতালেই তারা রয়েছেন, যার এমার্জেন্সি চিকিৎসা দরকার তাকে যথাস্থানে পাঠানো হচ্ছে, তার চিকিৎসা হচ্ছে। এবং জুনিয়র ডাক্তাররা কোথায় কাজ করেন? তারা কাজ করেন শুধু যেখানে মেডিকেল কলেজ আছে সেই রকম হাসপাতালে শুধু জুনিয়র ডাক্তার থাকে। রাজ্যে কটা মেডিকেল কলেজ আর কটা হাসপাতাল? আমি যেখানে থাকি বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতাল, যথেষ্ট বড় হাসপাতাল, প্রচুর সাব ডিভিশনাল হসপিটাল আছে, প্রাইমারি হেলথ সেন্টার আছে, সাবসিডিয়ারি হেলথ সেন্টার আছে, সেগুলো কোথাও তো জুনিয়র ডাক্তার বলে কেউ কাজ করেন না।
শুধু সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার বলে বস্তুটি আছে, তাদের জন্য রাজ্যের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ার কোনো কারণ। মানুষ বিচার চাইছেন, প্রশ্নের শ্রেণীভিত্তিক বিশ্লেষণের তত্ত্বটাকে মান্যতা দিয়ে বলছি, মানুষ শুধু নির্যাতিতার বিচার চাইছেন না, মানুষ এই আমাদের সমাজকে যে দুর্নীতির পাকে ডুবিয়ে দেওয়া হয়েছে, টাকা দিয়ে ডাক্তারিতে আসন ভর্তি হওয়া যায়, টাকা দিয়ে পোস্ট গ্রাজুয়েটের সিট কেনা যায়, এর বিরুদ্ধে মানুষ বিচার চাইছে না। কেন বিচারে সে বিচার চেয়ে অভিমুক্ত মমতা ব্যানার্জির দিকে যাচ্ছে? কারণ সন্দীপ ঘোষ ঘটনার পরে, সম্ভবত পরের দিন, অতি নাটকীয় ভাবে যখন কাচুমাচু ভাবে আর্জি করে এসে বললেন আমি পদত্যাগ করছি, এই হাসপাতালের সুপারের পদ ছেড়ে দিচ্ছি, সমস্ত পদ ছেড়ে দিচ্ছি, কে বললেন যে তিনি না আজ বিকেলেই তিনি অন্য হাসপাতালে চলে যাচ্ছেন? তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সন্দীপ ঘোষ ধরা পড়ার পর যখন নানা রকম সোশ্যাল মিডিয়াতে আসলো যে অমুক কি অমুক কোন আমাকে অমাবস্যায় প্রথম বলির পাঠা বললো, প্রথম বলি নিলেন মা, এটা তো বলির পাঠা নয় তো, মানে স্কেপগোট বলে একটা কথা আছে না ইংরেজিতে, বলির সেই রকম বলির পাঠা হয় না তো। আসল দেবতাটা কে? কেন মমতা ব্যানার্জি এই সন্দীপ ঘোষের ইস্তফা গ্রহণ না করে সেদিনই বিকেলে তাকে অন্য মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ করে পাঠালেন? এ প্রশ্নের জবাব চাইছেন মানুষ, বিচার চাইছেন না, এ প্রশ্নেরও জবাব চাইছেন। সুতরাং ওই নির্যাতিতার বিচার আদালতে হবে, ঠিকই আদালতে হবে, মানুষ শুধু সেই বিচার চাইছেন, অনেকগুলো বিচার একসঙ্গে চাইছে। সেই জন্যই জনরোষে শাসকের আসন টলমল। কারণ এটা যে কথাগুলো আমি বলছি, এটা যেমন আমাদের সকলের জানা, তেমনি যিনি প্রতিবাদের রাস্তায় বেরোননি, সরকারের থেকে কিছু সুবিধা পান, সুবিধাটা তার দরকার, তার যে অর্থনৈতিক অবস্থা, তার সুবিধা তার দরকার, তার মাথাতেও এই কথাগুলো আছে। তিনি বেরোননি মানে, তিনি মুখ মানে এখনো পর্যন্ত তিনি সরকারের পক্ষে, তা মনে করার কারণ নেই। সবশেষে আমি একটা কথাই বলবো, অনেকটাই বলে ফেলছি, একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে, কিন্তু তাও আমি বলবো, শেষ পর্যন্ত সরকারের পরিবর্তন আমাদের দেশে ভোটেই হওয়া বাঞ্ছনীয়। এটা বাংলাদেশ নয়, এ দেশটা এরকম বারবার করে স্বাধীন হয় না। ৭১ একবার স্বাধীন হলো, ৪৭ একবার স্বাধীন হয়েছিল, ৭১ একবার স্বাধীন হলো, ২৪ আবার স্বাধীন হলো। এটা ভারত, বাংলাদেশ নয়। ভারতে সরকারের পরিবর্তন ভোটের দ্বারা হয়। মাত্র ২ বছর পরেই বিধানসভায় ভোট আছে। যারা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে, রাজনৈতিক দলগুলো উচিত সেই ভোটের জন্য অপেক্ষা করা, ভোটের জন্য প্রস্তুত হওয়া, ভোটের জন্য মানুষকে প্রস্তুত করা, নিজেদের প্রস্তুত করা। ৩৫৬ ধারা জারি করে বা ৫৫ ধারা জারি করে ঘুরপথে এ সরকার হটিয়ে দিয়ে, সেটা গ্রহণযোগ্য পথ নয়, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।